ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সোজাসুজি স্বর্ণালী নিয়ে। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। আপনি আমরা প্রত্যেকটা মুহূর্তে, যখন আমরা ঘুম থেকে উঠি, যখন আমরা ঘুমোতে যাই রাতে, এই গত 1 মাস ধরে আমরা কি নিয়ে কথা বলি? একটা মাত্র বিষয় অবধারিতভাবে আমাদের আলোচনা, আমাদের শয়নে স্বপনে জাগরণে যে বিষয়টা নিয়ে চিন্তা চর্চা হয়ে থাকে, তা হলো অভয়া হত্যাকাণ্ড, অভয়াকে ধর্ষণ করে হত্যা, এবং সর্বোপরি বিচার কবে আসবে, বিচার কবে পাবো? শুধু অভয়া নয়, অভয়ার বাড়ির লোক নয়, গোটা দেশের মানুষ, আমি, আপনি, আমরা প্রত্যেকে এই নিয়েই ভাবিত। ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আর সেই ঘটনার প্রায় 1 মাস হতে চলল। অভয়া খুন ও ধর্ষণের মামলায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হলো কজনকে? একজনকে। একটা সরকার, রাজ্যের সরকার, কেন্দ্রীয় এজেন্সির ঘাড়ে বন্দুক রেখে দিনের পর দিন পার করে যাচ্ছে। আর শুরু থেকে তথ্য প্রমাণ লোপাট করেছে। একেবারে প্রাতিষ্ঠানিকভাবে এই তথ্য প্রমাণ লোপাটের কাজটা শুরু হয়েছিল ঘটনার ঠিক পর থেকে, এবং এখনো না জানি কিভাবে নতুন নতুন গল্প তৈরি, নতুন করে কত প্রমাণ কিভাবে সরানো যায়, যদি কিছু থেকে থাকে এখনো পর্যন্ত, সেই চেষ্টায় মরিয়া এই সরকার। সেটা নতুন করে সত্যি চোখে আঙুল দিয়ে বলতে হয় না। প্রত্যেকটা মানুষ যিনি ভাবতে জানেন, যিনি শুভবুদ্ধি সম্পন্ন, তিনি দেখতে পারেন এবং তিনি পরিষ্কারভাবে বুঝতে পারেন যে কি চলছে। আর তারই মধ্যে আমরা যে বিষয়টা নিয়ে গত কয়েক ঘন্টা ধরে বা 24 ঘন্টার বেশি সময় ধরে আমরা ভাবছি, তা হলো এটাও সম্ভব কি? টাকা দিয়ে অভয়ার পরিবারের মুখ বন্ধের চেষ্টা করেছে মমতার মেরুদণ্ডহীন পুলিশ। বাড়ি বয়ে জোর করে ভিডিও করার চাপও দেওয়া হয়েছে, এবং সেই চাপটা যে দেওয়া হয়েছে সে কথা বলছেন কে? না, এই মৃতা, আরও নির্দিষ্ট করে বলতে গেলে নিহত চিকিৎসকের মা বাবা, তারা বলছেন যখন তাদের মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে ঘরের মধ্যে, সেই সময় তাদেরকে টাকার খাম অফার করা হয়েছে। আর আমাকে, আপনাকে, আমাদের প্রত্যেককে এটা বিশ্বাস করতে হবে যে পুলিশ মন্ত্রী এই সমস্ত কিছুর এক বিন্দু বিসর্গ কিচ্ছু জানেন না। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ঘটনার পর দিন সেমিনার হল সংলগ্ন রুম ভাঙা বা ভাঙচুর করা হবে, তার একটা পিডব্লিউডির কাছে লেটার করা হলো বা একটা চিঠি পাঠানো হলো। আর আমাদের বিশ্বাস করে যেতে হবে স্বাস্থ্যমন্ত্রী কিচ্ছু জানতেন না। না, মমতার পুলিশের মতো বাংলার মানুষের শিরদাঁড়াটা এখনো বিকিয়ে যায়নি। আর সেই জন্যই পুলিশকে গিয়ে সেই শিরদাঁড়া, অন্তত প্রতীকী শিরদাঁড়াটা এই মানুষগুলোই দিয়ে আসতে পেরেছে পুলিশের শীর্ষ কর্তার কাছে গিয়ে। তাই তারা চোখে চোখ রেখে প্রশ্ন করছে, রাজা তোর কাপড় কোথায়? অভয়ার জন্য, সেই মেয়েটার জন্য যার জন্য এত মানুষ রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আমার সত্যি কিছু বলার। আমরা ঠিক পাবো, এতগুলো মানুষের চোখের জল ব্যর্থ হতে পারে না, কোনোদিন ব্যর্থ হতে পারে না। আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নট আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন। 4 সেপ্টেম্বর গোটা বাংলা ঘরের আলো নিভিয়ে মশাল আর মোমবাতি এবং হাতে প্রদীপ নিয়ে যখন রাস্তায় বেরিয়ে অভয়ার জন্য বিচার চাইছে,
তখন আরজি কর হাসপাতাল চত্বরে সাংবাদিক বৈঠক করে অভয়ার পরিবার চোখে জল নিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে 9 আগস্টের শুরু থেকে স্বাস্থ্য দফতর পুলিশ কিভাবে তদন্তকে ধামাচাপা দিতে চেয়েছে, মরিয়া হয়ে সেই চেষ্টা চালিয়ে গিয়েছে। অভয়ার পরিবার যে অভিযোগ তুলেছে তাতে স্পষ্ট হয়ে গেছে আর কোনোভাবেই দায় এড়াতে পারবেন না মুখ্যমন্ত্রী। প্রশ্ন উঠছে, কার নির্দেশে অস্বাভাবিক এই মৃত্যু তত্ত্ব দেওয়া হয়েছিল সামনে, কেন আনা হয়েছিল? প্রথমে বলা হয়েছিল যে অজ্ঞান হয়ে গিয়েছে, তারপর বলা হলো যে না কিছু একটা হয়ে গিয়েছে, তারপর বলা হলো যে আপনার মেয়ে সুইসাইড করেছে। এরকম একটার পর একটা তত্ত্ব খাড়া করা হয়েছিল কেন? অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিল স্বাস্থ্য দফতর? অভয়ার পরিবারকে কেন টাকা দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ? আরজি করে হামলার দিন কেন নীরব পুলিশ? কার নির্দেশে টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল? কার নির্দেশে অভিজ্ঞদেরকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হিসেবে বলা হলো? এবং কে বললেন? না ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় প্রেস কনফারেন্স করে কি করে বলতে পারলেন? একবারও কি ক্রস চেক করার প্রয়োজন বোধ করলেন না? এবং কোথা থেকে এই তত্ত্বগুলো খাড়া হচ্ছে? একটার পর একটা মিথ্যে তত্ত্ব কেন মানুষের সামনে আনা হচ্ছে? বিশেষ করে এই কেসে, এই মামলায় যেখানে মানুষ জড়িয়ে রয়েছে, শুধু একজন নিহত বা তার পরিবার নয়, এখানে গোটা দেশের মানুষ জড়িয়ে রয়েছে। গোটা দেশের মানুষ এই মামলার দিকে তাকিয়েছে কবে এই মামলার যিনি শিকার, যিনি ভিকটিম, এবং আমরা প্রত্যেকে বিচারটা পাবো। কেন সঞ্জয়কে সিভিক ভলান্টিয়ার বলে মানতে চায়নি পুলিশ? অপরাধ স্থলে বহিরাগতরা কার নির্দেশে পৌঁছেছিল? কেন সন্দীপ ঘোষকে পুনর্বহাল করা হলো মমতার তরফ থেকে? কিসের জন্য? 24 ঘন্টাও কাটলো না আরজি কর থেকে ন্যাশনাল, কিসের জন্য? কোন কারণ থাকতে পারে এর পেছনে? কার নির্দেশে সেমিনার রুম সংলগ্ন রুম ভাঙচুর করার কথা বলা হলো বা ভাঙচুর হলো? স্বাস্থ্য দপ্তর জানে আর মুখ্যমন্ত্রীর সমস্ত কিছু অজানা? এটা কি সত্যিই হতে পারে? কোনোদিন হতে পারে যেখানে কিনা আমরা জানি মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী? তাহলে কি করে এটা সম্ভব যে সব কিছু? তিনি একটা কথা বারবার বলেছিলেন, আমি তো ঝাড়গ্রামে ছিলাম কিন্তু বারবার ফোনে কথা বলছিলাম, ফোনে খোঁজ খবর নিচ্ছিলাম। কিন্তু এখানে যখন আমরা জানি যে বলা হয়, এটা তৃণমূলে বলা হয়, আমি প্রশাসনের কথা বলছি না, কিন্তু তৃণমূলে বলা হয় একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। কিন্তু সমস্ত মন্ত্রিসভা ল্যাম্প পোস্ট হয়ে যেতে পারে না, বা সমস্ত দায়বদ্ধতা একজন ফিজিক্যালি থাকবেন অথচ তিনি কিছু জানবেন না যদি তিনি ফিজিক্যালি না থাকেন, এটা হতে পারে না। খোদ পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে যখন অভিযোগ উঠছে তখন শশী পাঁজা, রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠক করে একটা ভিডিও সামনে আনলেন। ভিডিও প্রথমে দেখানো হয়, আপনাদের সেই ভিডিওটা আমরা দেখাবো। প্রথমে যেখানে বলা হয় যে একটা ভয়ঙ্কর ভিডিও আমাদের সামনে আসছে, প্রচণ্ড সমব্যথী এই দুজন মন্ত্রী, তারা বলেন যে যাদেরকে দেখাবো তারা কীরকম ভয়ঙ্কর তাদের মানসিক অবস্থায় তারা রয়েছে, আমরা কখনো সেটা বর্ণনাও করতে পারবো না, তাদের অবস্থাটা শুধু তারাই বুঝতে পারবেন। কিন্তু তারপর বলা হয় একটা ভাইরাল ভিডিও নাকি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। আমি জানি না এই কথাটা যখন তিনি বলছেন, শশী পাঁজা যখন এই কথাটা বলছেন, তখনও পর্যন্ত কোথায় ভাইরাল ছিল এই ভিডিওটা? আদৌ কেউ কি দেখেছিলেন এই ভিডিওটা? যতক্ষণ না পর্যন্ত তৃণমূলের তরফ থেকে দেখানো হয়েছিল, কিন্তু বলা হচ্ছে একটা ভাইরাল ভিডিও ঘুরছে। আমরা প্রথমেই আপনাদের দেখাবো যে ঠিক কি বলা হয়েছিল, যে ভাইরাল ভিডিওর কথা ডিমান্ড করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, মন্ত্রী শশী পাঁজার তরফ থেকে, সেই ভিডিওতে কি বলা হয়েছে। প্রচার হচ্ছে বিভিন্ন জায়গাতে পুলিশ প্রশাসন থেকে নাকি আপনাদের কোনো আর্থিক টাকা নিয়ে এসে দিয়ে এইটাই তো হচ্ছে টিভিতে। কিভাবে বলবো আপনার এই আমাদের এই সম্মেলনের কথা বলার কোনো দরকারই ঘটনাই ঘটে। তাহলে এটা পুরো সম্পূর্ণ একদম মিথ্যা গল্প, মিথ্যা গল্প বানিয়ে আমরা বিচার চাইছি। যারা আমাদের সহযোগিতা করবে তারা আমাদের যারা ন্যায় পায়, ন্যায় বিচার পায়, সেই ব্যবস্থা করুন। আমাদের মিথ্যা প্রচার তাদের নিজেদের প্রচারের জন্য। এই ভিডিওটা কখন প্রকাশ করা হলো? তৃণমূলের তরফ থেকে প্রকাশ করা হলো যখন এর আগের রাতে বলা হয়েছিল যে ডিসি সেন্ট্রাল তাদের কাছে, ডিসি নর্থ
অভয়ার বাড়িতে এসে তার দেহ যখন শায়িত বাড়ির মধ্যে তার ঘরে, সেই সময় টাকা অফার করেছিলেন এবং তার ঠিক পরের দিনই নাকি এই ভিডিওটা তৈরি করানো হয়েছিল। সেই কথা আমরা বলছি না, বলছেন অভয়ার বাড়ির লোকজন, তার পরিবারের লোকজন, এবং চাপের মুখে সেটা তৈরি করতে বাধ্য করা হয়েছিল। সেই ভিডিওটায় বলা হচ্ছে যে আপনি যদি শোনেন, ছি 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 ছি, এভাবে আপনাদের সঙ্গে করা হলো। কিন্তু আমরা যেহেতু জার্নালিজম করি বা আমরা যেহেতু সাংবাদিক, এটা জানি যখন আমরা কারুর বাইট নিতে যাই, বাইট অর্থাৎ কারুর ইন্টারভিউ যদি করতে যাই বা কারুর বক্তব্য যদি শুনতে চাই, তাহলে আমি যদি যাই আমার হাতে মাইক্রোফোনটা থাকবে, আমাকে দেখা যাবে, আর একজনের প্রশ্ন উত্তর আমরা নেব। কিন্তু এখানে কে ছিলেন ক্যামেরার এদিকে তাকে কিন্তু দেখা যায়নি। প্রশ্ন উঠবে, এরকম অনেকগুলো প্রশ্ন উঠবে, কিন্তু এই যে প্রশ্নগুলো উঠছে তারপরে এই অভয়ার কাকিমা তিনি কি বলছেন বলুন তো? তিনি যেটা বলছেন সেটা শুনলে আরও বেশি চমকে যেতে হয়। তৃণমূল যে ভিডিও সামনে এনেছে সেই ভিডিও কারা করেছে, এই প্রশ্নটা যখন উঠছে, এবং তার সঙ্গে আরও প্রশ্ন উঠছে যে কেন করা হয়েছে। অভয়ার পরিবার কি বলছেন এই ভিডিও নিয়ে, শুনুন। তার তরফ থেকে সেটা বলতে পারবো না। হ্যাঁ, ভিডিও ভাইরাল হয়েছে, সেটা আমরা দেখেছি, এবং ভিডিওটা চাপ দিয়ে, পরিবারকে চাপ দিয়ে, বারবারই তো বলা হচ্ছে চাপ দিয়ে করানো হয়েছে। 11 তারিখ রাত্রিবেলা। নিশ্চয়ই করেছে এসে, কারণ ওনারা এই কথাগুলো তো বলেছেন যে আপনারা যে এরকম বলছেন তাতে তো আপনাদের এখন, তখন আমাদের মানে কলকাতা পুলিশের কাছেই এই কেসটা ছিল, তাতে আপনাদের কেসে অসুবিধা হতে পারে। জোর দিয়ে আমাদের বাধ্য করা হয়েছিল। হ্যাঁ, বাড়িতে এসেই করেছিলেন সুবর্ণ গোস্বামী স্যার যখন মিডিয়াতে বাইটটা দিয়েছেন, তারপরেই রাত্রিবেলা 11টার সময় এসে ওনারা এই ভিডিওটা করে নিয়ে গেছে। না, অ্যামাউন্টটা ঠিক জানি না, কিন্তু বান্ডিল ছিল। হ্যাঁ, প্রেস মিডিয়াতে বলার পরই তারপরে এটা ইন্টেনশনালি করা হয়েছে। আমরা বলে দিয়েছি, এটা না হলে এতদিন তো হয়নি। তাহলে কালকে যখন প্রেস বিবৃতিতে বলা হলো, পুরো পরিবার সহ বাবা যখন বললো, তাহলে রাত্রি 1টা থেকে, আমরা সব জানি 1টা থেকে ভিডিওটা ভাইরাল হয়েছে, তাহলে এটা ইন্টেনশনালি করা হয়েছে, এটা আমরা বলতেই পারি। আমরা শুনলাম কাকিমা, অভয়ার কাকিমা কি বলছেন, আমরা অভয়ার বাবার কথাও শুনেছি। প্রত্যেকে আমরা জানি, যেহেতু যেটা বলে শুরু করেছিলাম যে শয়নে স্বপ্নে জাগরণে আমরা এখন অভয়ার বিচারের জন্য যা যা করণীয় তার প্রত্যেকটা পদক্ষেপ করতে প্রত্যেক মানুষ তৈরি, রাস্তায় নেমে, নিজের বাড়িতে হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক। আর সেই জন্যই আমরা আজকে যে আলোচনাটা করব বা যে বিতর্কটা শুরু করব, সেখানেও এই বিষয়গুলোই উঠে আসবে। আর তার জন্য যারা যারা এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন তাদের সঙ্গে আগে পরিচয়টা সেরে নিই। আমার সঙ্গে রয়েছেন কৌস্তব বাগচি, বিজেপি মুখপাত্র, রয়েছেন আমার সঙ্গে অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী, সেই সঙ্গে রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি, এবং সেই সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। প্রত্যেককে স্বাগত জানাই। এবং প্রথমেই আমি কৌস্তবের কাছে আসবো। কৌস্তবের কাছে আসার একটা অন্যতম কারণ, আমরা যে দিনটাকে ঘিরে এত কিছু বলছি বা শুনছি, 9 তারিখ জানাজানি হলো বিষয়টা, আর সেই 9 তারিখ ঠিক কি হয়েছিল বারবার প্রশ্নটা উঠছে যে কেন এত তাড়াহুড়ো করে দাহ করা হলো ছাত্রীর দেহ। কারা দেখেছিলেন সেই সময়, আরজি করে হোক, টালা থানায় হোক, শ্মশানে হোক, কি চলছিল? একবার কৌস্তবের কাছে জানতে চাইবো, কৌস্তব, আপনি সেই সময় যখন এরকম টালবাহানার একটা সিচুয়েশন চলছে তখন আপনি ছিলেন, আপনি কোথায় ছিলেন, আপনার অভিজ্ঞতাটা একটু নাটশেলে বলবেন। আমি একদম প্রথম থেকে বলি বিষয়টা। আমি দুপুরবেলায় একটি কাজে, সেই সময় খুব সম্ভবত এই বাইপাস সংলগ্ন একটি জায়গায় ছিলাম। হঠাৎ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের ফোন পাই এবং উনি বলেন যে ইমিডিয়েটলি আরজি কর হসপিটালে যাও। তো সেখানে আমি জানি যে সেখানে অলরেডি সজল ঘোষেরও পৌঁছানোর কথা, এবং অগ্নিমিত্রাদি, তারপরে হচ্ছে আমাদের অর্চনা মজুমদার, ডক্টর অর্চনা মজুমদার, সবাই, আমি যাওয়ার সাথে সাথে দেখলাম ওরাও ওখানে আছে, এবং তখন একটা অবস্থান চলে দীর্ঘক্ষণ ধরে ওখানে। তার বেশ খানিক পরে আমার ওর বাবা মার সাথেও কথা হয়, বেশ খানিক পরে মানে আধা ঘন্টা পরে। বাবা মা সেই সময় সেমিনার রুমে ছিলেন। আমি এবং অগ্নিমিত্রাদি, তখন কি কর্ডন করা হয়েছিল বলছি, আমি এই সিচুয়েশনটাই বলছি। অগ্নিমিত্রাদি, আমি এবং ওখানকার কিছু ডক্টরদের নিয়ে আমরা সেই সময় সেমিনার রুমের দিকে যাই। অদ্ভুতভাবে ওই যাওয়ার ওই আগের ওইখানটাতে দেখি ওর বাবা মাকে ঘিরে ধরে বেশ কয়েকজন বসে আছে, তার মধ্যে ওই পানিহাটি মিউনিসিপ্যালিটির তৃণমূলের এক কাউন্সিলর। ও এমন, ও মানে ওর বাবা মার পারতপক্ষে সেই সময় সেই বলে না, সেই এঁটুলি পোকার মতন লেগে থাকে, ওরকমভাবে বাবা মার সাথে লেগেছিল। তো আমি অগ্নিমিত্রাদি আমরা কথা বলতে যেই প্রচেষ্টা করলাম, সঙ্গে সঙ্গে উনি সবার আগে করলেন, না ওর বাবা মা কোনো কথা টথা বলবে না, এখানে আমরা কোনো রাজনীতির লোকজনদের অ্যালাউ করবো না, এসব।
তো আমরা বললাম যে আমরা কোনো রাজনীতির ব্যাপার নয়, এখানে ওনার সাথে কথা বলতে এসেছি। আমি ব্যক্তিগতভাবে একজন আইনজীবী হিসাবে, আর অগ্নিমিত্রাদি এসছেন, তিনি একজন বিধায়িকা, তিনি কথা বলতে এসছেন, এর বাইরে তো হাতি ঘোড়া কিছু নেই না, কথা বলা যাবে না। ওর বাবা, ওর মা সেই সময় ছিল, ওর বাবা অন্য জায়গায় ছিল, ওর মা কথা বলতে, কারণ বারবার করে একটা কথা বলি, এই যে মেয়েটি যে মারা গেছে, ওই যে ছেলেটির সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল, আমি নাম করছি না, ও আমার এলাকারই ছেলে এবং আমার বন্ধু সম্পর্কে। তো আমি সেই সময় যখন আরজি করে যাই, আমি ওর প্রথম ফোন পাই, যে আমি তখনও জানতাম না মানে এই মেয়েটি সেই মেয়েটি। যেদিনকে ঘটনা ঘটে তার 7-10 দিন আগে খুব সম্ভবত ওর সাথে আমার দেখাও হয়েছিল, সেটাই প্রথমবার ছিল। আমার বন্ধুটি, আমি ওকে দেখানোর জন্য ব্যারাকপুরে ওর চেম্বারে গেছিলাম, তো আমাকে বললো একটু বস, ও আসছে। তো তখন আমার সাথে আলাপ হয় এবং স্ত্রীর সঙ্গে আলাপ করানোর জন্য। আচ্ছা, 7-10 দিন আগে ওর এই ঘটনাটা ঘটা, 7-10 দিন আগের ঘটনা। এবং আমি যখন আরজি করে হাসপাতালে যাই, তখন আমার ওই বন্ধুটির ফোন আসে যে তুই কি আরজি করে? আমি বললাম হ্যাঁ। বলে হাউ হাউ করে কেঁদে ওঠে, বলে যে তোর সাথে যাকে আলাপ করিয়েছিলাম, নামটা নিচ্ছি না, তো সবাই জানে স্বাভাবিক কারণে, ওই আমার না কিছুক্ষণের জন্য মনে হলো আমার পায়ের তলার নিচ থেকে মাটিটা হয় না কি, চেনা পরিচিত একজন কাউরির, মানে অচেনা লোকজনের হওয়ার সাথে সাথেই নিজেদের একটা ফিল করতে পারি, মানে এমন একজন মানুষ যাকে আমি 7-10 দিন আগে দেখেছি, আলাপ হয়েছে, আমি বললাম কবে বিয়ে করছিস তোরা? বললো খুব শিগগিরই করে নেবো। তো এই সমস্ত কথাবার্তা হওয়ার পর এরকম একটা ঘটনা ঘটে যাওয়া, তো স্বাভাবিক কারণে আমি তখন ওকে বলি যে ওর বাবা কোথায়, তখন ও আমাকে বলে যে এফআইআরটা লেখার ব্যাপারে তুই একটু দেখে নিবি, কি হয়েছে না হয়েছে। না, সে আমি দেখে নেবো। তো বললো তুই তাহলে ওর বাবা মা আছে, একটু কথা বলে নে। তো আমি ওপরে তখন গেলাম, আমি তখন এই কথাটা বললাম যে এরকম ওর যার সাথে বিয়ে হওয়ার কথা, তো সে আমার পরিচিত এবং আমার পাড়ার বন্ধু, তো সেক্ষেত্রে আমি জাস্ট এসছি আপনাদের কথাগুলো শোনার জন্য, আর কিছু না। সে তো কাউন্সিলর, কিছুতেই যেতে দেবে না কাছাকাছি। পরিবারের কেউ ছিলেন? পরিবারের মায়ের কথা বলছি, বাবা অন্য জায়গায় ছিলেন, মা ছিলেন। বাবার বক্তব্য ছিল যদি ওর মা এগ্রিয়েবল হয় তাহলে আমরাও সেকেন্ড পোস্টমর্টমে এগ্রিয়েবল। খুব আমি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে ওর পরিবার কিন্তু প্রথম দিক থেকে রাজ্য সরকারের প্রতি একটু আস্থা দেখিয়েছে একদম। হঠাৎ করে যখন ওই ডেড বডিটা নিয়ে বেরোনোর সময় আমি, অগ্নিমিত্রাদি, সজলদা, আমরা সবাই মর্গে অনেকক্ষণ আগে থেকে ছিলাম। যেই সময় মর্গ থেকে নিয়ে বেরিয়েছে তার হয়তো অনেক আগে নিয়ে বেরিয়ে যেত। আমি, সজল ঘোষ, অর্চনা মজুমদার, অগ্নিমিত্রা পাল, আমরা যদি না থাকতাম, অনেক জায়গাতে অনেককে হাইপ টাইপ করে একটা হিরো তৈরি করা, আমি একটা জাস্ট বলে দিই, অনেককে হিরো তৈরি করার চেষ্টা হচ্ছে। তো মর্গ থেকে সেই সময় বডিটা আমার বলতে আজকে এটা খুব খারাপ লাগছে, কারণ বিশেষ কিছু লোকজন কিছু ইন্টারেস্ট নিয়ে কিছু কিছু ইমেজ ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে তিনি না থাকলে মনে হয় সেদিনকে মর্গ থেকে বিষয়টা জানা যেতে। আমি এটা বলা গুরুত্বপূর্ণ কারণ আছে, বলছি বিষয়টা মানে সন্ধ্যাবেলার আগেই হয়তো হয়ে যেত। সেই সময় আমরা প্রথম আটকালাম। আপনারা যখন আটকাচ্ছেন তখন কটা বাজে? তখন প্র্যাকটিক্যালি প্রায় তখন ওই কটা হবে, তখন ইনফ্যাক্ট ওরা পোস্টমর্টমটাই করে ফেলতো তার অনেক আগে। আমরা 10 থেকে পোস্টমর্টম শুরু হয়েছে। হ্যাঁ ওরকম, আমি বলছি তখন অবধি সন্ধ্যের, তখনও সন্ধ্যে নামেনি। আচ্ছা, তো তখন আমরা তখন থেকে মর্গের ওখানে সামনেটা দাঁড়িয়েছিলাম। এবার আমি ইম্পর্টেন্ট একটা কথা বলি। তো এটা হওয়ার পরে ওর বাবা মা তখনও কিন্তু যে না রাজ্য সরকারের প্রতি তার আস্থা দেখিয়ে গেছে। যখন বডিটা নিয়ে বেরোচ্ছে, ওই বেরোনোর মুহূর্তে পুলিশ যেভাবে ওই গাড়িতে চাপড় মারা শুরু করলো, আর সামনে থেকে ওই মেয়েটির ওর বাবা মা যে গাড়িটায় বসেছিল, আচ্ছা, যে গাড়িটা ভাঙতে না করছিলেন, ওর বাবা মা বারংবার বলছে যে আমার মেয়েটা তো চলে গেছে, এটা আমার মেয়ের গাড়ি, এটাকে ভাঙবেন না, এবং মারছে জোরে জোরে আর লোকজনকে করছে। ওই সিচুয়েশনটা তখন ওর বাবা মা, আমার মনে তার আগেও আমরা কথা বলার চেষ্টা করেছি, কোনো রেসপন্স নেই। ইতিমধ্যেই আমি, অগ্নিমিত্রাদি, সজলদা, আমরা তো অর্চনাদি খানিকক্ষণ আগে বেরিয়ে গেছিলেন, একটা টিভির প্রোগ্রাম ছিল। সজলদার বাবা সেই সময় মৃত্যুশয্যায়, প্রদীপ ঘোষ মারা গেছেন, আপনারা সবাই জানেন। তো সজলদা কোনো মতে নার্সিংহোম থেকে খবর পেলেন খুব ডিটোরিয়েট করছে, সজলদা বেরিয়ে চলে যাচ্ছিলেন। এবার আমিও হসপিটাল থেকে বেরোবো, হঠাৎ দেখে একটা ফোন এলো। তো মেয়েটির বাবা আমাকে ফোন করে বললো যে আপনারা কোথায় আছেন। আমি বললাম বাকিরা তো মোটামুটি সব বেরিয়ে গেছে, আমি এই হসপিটাল থেকে বেরোচ্ছি। বলছে আপনি একবার টালা থানায় আসতে পারবেন? তাহলে কি হয়েছে? বলছে আমরা সেকেন্ড পোস্টমর্টম চাই। তো আমি তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে সজলদাকে ফোন করেছি, অগ্নিমিত্রাদিকে ফোন করেছি, অর্চনাদিকে ফোন করছিলাম, ফোনটা লাগছিল না। দিয়ে করে আমি ইমিডিয়েটলি সবার আগে আমি টালা থানায় পৌঁছাই। এখানে খুব ইম্পর্টেন্ট। এবারে টালা থানায় পৌঁছানোর পরে হঠাৎ দেখি আমি যেই পৌঁছেছি, ওর বাবা মা দাঁড়িয়ে আছে, কথা বলছি, একটা পুলিশের একটা এসআই বা এসআই কেউ হবে, তার ফোনের স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি, চওড়া স্ক্রিন ছিল, সেখানে লেখা আছে কাউন্সিলর শঙ্কু বলে। সে ফোনটা নিয়ে এসে ওর বাবা মার হাতে দিতে চাইছিল। আমি যেই তেড়ে যাই, ওর সঙ্গে সঙ্গে থানার ভেতরে ছুট মেরে ঢুকে যায়। আপনি কি প্রভাবিত করতে এসছেন?
দিয়ে আলটিমেটলি আমরা সেই সময়তে আমরা যে ওর বাবা মা বলছিল যে যদি এখানে বডি না আসে আমরা রাজভবন যাব। তো আমি তখন ওদের গাড়িটায় আমি আমার গাড়িটার ওদের যে ড্রাইভার তাকে বলি তুমি আমার গাড়িটা চালিয়ে নিয়ে এসো, আমি ওদের ড্রাইভার সিটে বসে একদম বসে যাই। তৎক্ষণাৎ পুলিশের 3-4খানা গাড়ি এসে গাড়ির সামনেটাকে ব্লক করে দিয়ে এবং আশপাশের এলাকা থেকে সমস্ত গুন্ডা মস্তানদের একদম ভিড় টির করে দিয়ে একটা বিভীষিকা পরিস্থিতি তৈরি করে দেওয়া হলো। এবং সজল ঘোষ অগ্নিমিত্রাদি তৎক্ষণাৎ আসার পরেও আমরা তীব্র প্রতিবাদ করি, পুলিশ কিছুতেই যেতে দেয় না। এবার আমি সবাইকে একটা কথা বলবো, আপনি যখন গিয়েছেন তখন আপনি বলছেন যে আপনি সেমিনার রুমে গিয়েছেন, তখন ওই সাদা কাপড় দিয়ে স্ক্রিন করে দেওয়া তখন ওই জায়গাটা আমরা দেখিনি, ওই এনক্লোজারের পার্টটা দেখতে যাই। পুলিশের দাবি বা অভয়ার বাবা মা বলেছেন, কিন্তু এই যে এই বিষয়টা যে আদতে কোনটা অপরাধ স্থল কি সত্যি সেমিনার রুম, এই প্রশ্নটা যখন বারবার এই আমাদের মনের আনাচ কানাচে ঘুরে বেরিয়েছে, তখন সিবিআই এর তরফ থেকেও সূত্র মারফত এরকমই কিছু খবর জানা যাচ্ছে। আমরা ব্রেকিং নিউজ, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ সেই খবরের দিকে নজর রাখবো। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, আরজি করে অপরাধ স্থল নিয়ে সন্দেহ প্রকাশ সিবিআই এর, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে সিবিআই এর নজরে আরজি করে সেমিনার রুম সহ আরও 2টি ঘর। সেই দুটো ঘর কি দেহ আনা হতে পারে সেমিনার হলে, অর্থাৎ অন্য কোথাও অপরাধ ঘটিয়ে তারপর সেমিনার হলে দেহ আনা হতে পারে। সেক্ষেত্রে প্রশ্ন, তাহলে অভয়াকে কি অন্য কোথাও খুন করা হয়েছিল? এই জায়গায় সেমিনার হলের পাশে ডক্টরস রুমেও নজর সিবিআই এর সন্দেহের তালিকায় সেমিনার হলের পাশে বাথরুমেও, এবং এই দুটো ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ, আলোচনার সাপেক্ষ, আমরা আসবো। কিন্তু তার আগে আরো একটা, যেটা সিবিআই সূত্রে আরো বড় ব্রেকিং, ভয়ঙ্কর খবর, অভয়ার দেহর পাশে মিলেছিল স্যালাইনের পাউচ। কেন স্যালাইনের পাউচ সেই বিষয়ে আমরা কথা বলবো, কিন্তু স্যালাইনের পাউচ পাওয়া গিয়েছিল এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। দেহের পাশেই উদ্ধার হয় এই স্যালাইনের পাউচ, যদিও এই স্যালাইনের পাউচের কথা সিজার লিস্টে কোথাও উল্লেখ করা হয়নি। পুলিশের তরফ থেকে যে সিজার লিস্ট দেওয়া হয়েছে তাতে কোথাও এই স্যালাইনের পাউচের উল্লেখ নেই। পাউচটির কথা কেন সিজার লিস্টে নেই সেটা নিয়ে প্রশ্ন উঠছে। কি করা হয়েছিল ওই স্যালাইন নিয়ে, স্যালাইন ওয়াটার দিয়ে কি করা হয় একটা অপরাধ স্থলে, আমরা জানবো। যেহেতু আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য রয়েছেন, আমরা তার কাছ থেকে জানবো। আমরা এই সমস্ত প্রশ্নগুলো সেদিকে আমরা নজর রাখবো। অবশ্যই এই প্রশ্নগুলো আপনাদেরকেও ভাবাচ্ছে। প্রথমত, আদতে কি সেমিনার রুমটাই অপরাধ স্থল, নাকি সেখানে আনা হয়েছিল, সেখানে কি আনা হয়েছিল অভয়ার দেহ? তার পাশাপাশি স্যালাইন ওয়াটার দিয়ে কি করা হয়েছিল, এবং তার মধ্যেই আমরা জানি অপরাধ স্থলে এর আগে 3D স্ক্যানিং হয়েছিল, 3D স্ক্যানিং করা হয়েছিল, 3D ম্যাপিং করে কি পাওয়া গিয়েছে, মিলেছে একাধিক সন্দেহজনক ব্যক্তির পায়ের ছাপ, ছিল অভয়ার পায়ের ছাপও, এমনই সূত্র মারফত জানা যাচ্ছে। 3D ম্যাপিংয়ে মিলেছে রক্তের দাগও। 3D ম্যাপিং করার সময় 2 ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে, লুমিনল সেরনপথালিন এবং হাইড্রোজেন পারঅক্সাইড, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এই যে একটার পর একটা কোথাও গিয়ে মনে করা হচ্ছে কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ, কারণ সিজার লিস্টে এমন কিছু রয়েছে যেগুলো সিবিআই এর কাছে যখন আসছে সেগুলো দেখা যাচ্ছে সিবিআই পেল, অথচ পুলিশ পেল না। এই যে এই বিষয়গুলো, কেন স্যালাইনের পাউচ কি কাজে লাগে, সত্যি কি সেমিনার রুমটাই অপরাধ স্থল, নাকি অন্য কোনো জায়গায় খুন করে তাকে এইখানে নিয়ে আসা হলো? আর এই যে পরবর্তী যে বিষয় দুটো, যে আরও 2টো রুম, একটা ডক্টরস রুম এবং সংলগ্ন একটা বাথরুম, সেই দুটোয় তো আমরা দেখেছি ভাঙচুর করা হচ্ছে। তো সেই জায়গা থেকে আবারও তো সেই ধামাচাপা দেওয়ার বিষয়টাই উঠে আসছে। অরিন্দম বাবু শুনুন, আমি আপনাদের এই অনুষ্ঠানে গত 10 তারিখে স্পষ্ট বলে গেছিলাম, 10 তারিখ না, আপনাদের এখানে 11 তারিখে আমি এসেছিলাম, 10 তারিখে আমি আরজিকর হসপিটালে বলে এসেছিলাম, দেখে এসেছিলাম, তারপরে চিৎকার করে সমস্ত জায়গায় বলছি, যদি আমার গলার অবস্থা খুব খারাপ। আমি আপনাকে বলছি যে সেমিনার রুম ইজ দ্য, ওটা প্লেস অফ অকারেন্স নয়। যদিও হয়ে থাকে, ওখানকার 2জন ডাক্তার যেভাবে আমাকে কান্না করে বলছিল যে সকালবেলা যখন আনন্যাচারাল ডেথ ডিক্লেয়ার করে স্যার, আমরা ছুটে যাই 4 জন, এবং গিয়ে তার যে মাল্টিপল ইনজুরি থেকে ব্লাড থেকে দেখে আমরা চিৎকার শুরু করি, এটা কখনোই আনন্যাচারাল ডেথ হতে পারে না, এটা মার্ডার বলে আমরা হোয়াটসঅ্যাপের সমস্ত জায়গায় পাঠাই, তখন আপনারা যাতায়াত করেন। আমি আপনাকে বলছি, আপনারা শুধু ভেবে দেখুন এই কথাটা, যে নির্ভয়া কাণ্ডে আজকে তদন্তটা ঠিক মতো অপরাধীকে ধরার জন্য যে ইনভেস্টিগেশন অফিসার সেটা কি করেছিল, নট সায়েন্টিফিক, দেখুন ইনভেস্টিগেশনে ইউজ করেছিল এসওপি হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম। এই স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম থেকে দেহর থেকে কি সুন্দর বের করে ফেলেছিল। আপনি কুস্তবাবু, আমি আপনাকে সেদিন দেখেছিলাম, আপনি যে 13 তারিখে যে হাইকোর্টে ইয়েটা করছিলেন, ওদের অ্যাডভোকেট বলছে, মিলর্ড
The place of occurrence evidence is totally saved and character of the place of occurrence not been changed. উনি প্রতিবাদ করেছিলেন এবং ওনার সাথে যারা আজকাল চিৎকার করেছিলেন এবং অন দ্য বেসিস অফ হিজ স্টেটমেন্ট বলেছিল হাইকোর্টের যে দেরি হলে আজকে এভিডেন্স আজকে তথ্য সব নষ্ট হয়ে যেতে পারে। আমি আজকে আপনাদের বলছি, আপনারা যে কথাগুলো বলছেন, আপনি আজকে বলুন যে তালা পুলিশ স্টেশন মারা যায় হচ্ছে 3টে থেকে 6টা, পুলিশ খবর পায় 10টা থেকে 10, আনন্যাচারাল ডেথ স্টার্ট করেছে 1টা থেকে 45, পোস্টমর্টম রিপোর্ট করে 6টা 10 ইললিগ্যাল, মৃতদেহ পোড়াবার পরে এফআইআর 52, 9/8/2024। আপনি বলুন আজকে লজ্জা করে এ নিয়ে আপনাদের যারা আজকে আলোচনা করছে প্রি প্ল্যান্ড ওয়াইজ এভিডেন্স যাতে আজকে কালেক্ট না করতে পারে তার জন্য সুনিপুণভাবে আজকে এই জিনিসটা করা হয়েছে। শেষ করছি আপনাকে আরেকটা কথা, খুব ইম্পর্টেন্ট কথা। নতুন যে আইনটা রয়েছে মহাশয়, 4টে পেপার আমার কাছে রয়েছে। আজকে স্টেট গভর্নমেন্ট যে নতুন আইন করেছে আমি স্বাগত জানাই, তাহলে অটোমেটিক্যালি আজকে 36টা স্টেটে 36 রকম আজকে আইন তৈরি করবে। কিন্তু আজকে ইন্ডিয়ান পেনাল কোড আজকে চেঞ্জ করেছে, ভারতীয় নাগরিক সুরক্ষা করেছে। আপনি দেখুন 70 ক্লজ 1, 70 ক্লজ 2, 65টা দেখুন, ওখানে যদি আজকে ধর্ষণ করে তার শাস্তি মৃত্যুদণ্ড কি সুন্দর করেছে। ওখানে একটা বলা আছে যে পিওতে যদি ইনভেস্টিগেশন অফিসার যায় তাকে সায়েন্টিফিক এভিডেন্স এবং এফএসএল এর লোককে নিয়ে যেতে হবে, এইগুলো করেনি। আজকে আমি বলতে চাচ্ছি আপনাদের উদ্দেশ্যে 30 মিনিট যে নতুন যে আইনটা করেছে তাতে খুব সুন্দর লেখা আছে, কিন্তু ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, যারা আজকে ঘাতক বাহিনী, যারা আজকে চিন্তা করে সমস্ত শেষ করে দিল, তাদের কনস্পিরেসি অ্যাবেটমেন্ট থাকলে কি হবে, সেই শাস্তিটা নেই, সেই শাস্তিটা নেই। আমি তীব্র প্রতিবাদ করি যে আমার বাংলার মায়ের যে মেয়েটিকে আজকে হত্যা করা হয়েছে, এটা একটা প্রতীক। দীর্ঘদিন ধরে একের পর এক আজকে নারীদের হত্যা করে আজকে নানা রকম গল্প করা হচ্ছে। কেন আজকে ডিসঅ্যাপিয়ারেন্স এভিডেন্স এবং যদি ফলস ইনফরমেশন দেওয়া হয় সেটার জন্য শাস্তি নেই? আমি আজকে আপনাদের থ্রু দিয়ে আজকে সাধারণ মানুষকে আজকে জানাতে চাচ্ছি, সাধারণ মানুষকে আমি জানাতে চাচ্ছি, যেটা বলছেন খুব স্বাভাবিক। একদম আপনি দেখুন না এই আইনটা কি রেখেছে, এবং বাড়ির লোককে ভিডিও করতে বাধ্য করা হয়েছে। এই অভিযোগটা যখন সামনে আসছে, এর থেকে বড় অভিযোগ আর কি হতে পারে? মৃতার বাবা বলছেন যে ঘটনার পরের দিন যখন সুবর্ণ গোস্বামী এসেছিলেন, চিকিৎসক সুবর্ণ গোস্বামী, তিনি একটা কথা বলেছিলেন যে তাদেরকে টাকা অফার করা হয়েছে, এবং তার পরের দিন বা সেই দিন রাতেই যেটা আমরা দেখলাম যে তৃণমূলের তরফ থেকে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, তারা বলছেন যে এই ভিডিওটা তাদেরকে চাপের মুখে ভিডিও করতে হয়েছে। তার কারণ না হলে তখনও পর্যন্ত পুলিশের এখতিয়ারে ছিল এই ইনভেস্টিগেশন, না হলে তারা চাপে পড়তে পারতেন বা এই তদন্ত কোথাও গিয়ে হয়তো সমস্যার মুখে পড়তো। আমি একবার আসবো, পাওয়া যায় যদি আজকে সদ ইচ্ছা থেকে ভয়েস কল থেকে পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্য আজকে কাকুর ভয়েস কল এমন ভাবে করলো যেন মানুষের কাছে ফাঁসি হবে, সেই আজকে ফেলে রেখে দিয়েছে কবে থেকে, কিন্তু আমরা জানতে পেরেছি ভয়েস কল থেকে অনেক কিছু পেয়েছি। আমি একবার অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, আমি কোন দলের আপনি সমর্থক, আপনি কোন দলের হয়ে কথা বলবেন সেগুলো ভুলে যান। প্লিজ একবার ভাবুন যে আপনার বাড়ির কোনো মেয়ের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে, এই অভয়া যদি আমি হই বা আমার বোন হয়, তাহলে কি সত্যি আপনার মনে হয় না যা হচ্ছে, যা চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে যে হ্যাঁ গরমিল আছে, এই গরমিলগুলো কি সত্যি মেনে নিতে অসুবিধা হয়? দেখুন, মেনে নিতে অসুবিধা হতো না যদি না গরমিল দেখানোর নামে ফেক নিউজ তার বান ডাকতো। সোশ্যাল মিডিয়াতে তো হয়েইছে, সোশ্যাল মিডিয়াকে অত গুরুত্ব দিচ্ছি না, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া বলে যারা প্রমাণিত, তারা একটা সময় ছিল যখন আর যাই করুক, যে পক্ষই নিক, তারা মিথ্যা তথ্য দিত না। এমনকি ধরুন গণশক্তি একটি বিশেষ দলের মুখপত্র হলো, তারা তথ্যটা মিথ্যে দিত না, ওপিনিয়নটা তার মতো বায়াস রাখলেও রাখতে পারত। প্লিজ আমি যে প্রশ্নটা করলাম সেই প্রশ্নটা আসলে মিডিয়ার ভূমিকা নিয়ে কি এখানে কোনো প্রশ্ন ছিল? একদম ছিল, ভীষণভাবে রয়েছে, শুধু ছিল না, রয়েছে, পাস্ট টেন্স নয়, প্রেজেন্ট টেন্স এবং ফিউচারেও চলবে। যে সুবর্ণ গোস্বামীর কথা উঠে এলো, উনি তো প্রমাণিত মিথ্যাবাদী। তিনি 150 গ্রাম নিয়ে যা শুরু করেছিলেন, তার ডাক্তার কমিউনিটি থেকে তাকে যে ভাষায় বিরোধিতা করা হয়েছে, তিনি এখন সেই নিয়ে আর বিশেষ উচ্চবাচ্য করেন না। যাই হোক, দ্বিতীয় কথা হচ্ছে আচ্ছা সুবর্ণ গোস্বামীর 150 গ্রাম নিয়ে আপনি বলছেন, এবার আপনি আরো নির্দিষ্ট করে বলুন তো, যখন পুলিশের তরফ থেকে বলা হলো যে আত্মহত্যা করা হয়েছে, তারপর বলা রিয়েলি আচ্ছা পুলিশের আপনারা যে কল রেকর্ড আপনারা চালিয়েছেন, ইউডি কেন রেজিস্টার করা হলো? ইউডি কেন রেজিস্টার করা হয়েছিল? কেন টাকা দেওয়া হয়েছিল? কেন ডিসি নর্থ গিয়ে তার বাড়িতে যখন মেয়ে শুয়ে রয়েছে, মেয়ের মৃতদেহ, তার পাশে গিয়ে কেন টাকা অফার করেছিল একটা খামে? কিসের জন্য? মৃত বাবার কাছে গিয়ে টাকা অফার করা কোন এথিক্স এটা পুলিশের?
কিসের জন্য, কি ধামাচাপা দেওয়ার জন্য অনির্বাণ? দেখুন এথিক্সের প্রশ্ন তুললেন তো আমি এটা বলতেই পারতাম। এথিক্সের প্রশ্ন তুললাম না, একদম ডাইরেক্ট কোশ্চেন করেছি, ডাইরেক্ট উত্তর চাই। হ্যাঁ ডাইরেক্ট উত্তরটাই দিচ্ছি। প্রথমটা কি ছিল জানো? ভুলে যাওয়াটাই স্বাভাবিক, যুক্তি তো নেই। আপনি প্রশ্নের বদলে ওপিনিয়ন দিচ্ছেন, প্রথমটা ভুলে গেলেন। ও ইউডি হাইকোর্ট প্র্যাকটিক্যালি রাজ্য সরকারকে জুতো মেরেছে, একদম জুতো মেরেছে। একটা প্রিন্সিপাল, একটা কলেজের অথরিটি, তার একজন স্টুডেন্টের আনকনসিয়াস বডি কোর্টের অবজারভেশন ভুললেও চলবে না। জানতে পারো প্লিজ বলুন। যে কোনো ডেতে আমি নন প্র্যাকটিসিং অ্যাডভোকেটদের সাথে কথা বলি না, নন প্র্যাকটিসিং অ্যাডভোকেট যারা যে কি আছে না আছে ওরা ফালতু কথা বলে। প্লিজ পার্সোনাল জায়গায় আমরা ডিভিয়েট হতে দেব না, আমার জন্য কথা বলাটা প্রয়োজন। ক্রিমিনাল ট্রায়াল করো, আগের দিন বলছিলেন না পোস্টমর্টম অটোপসি আলাদা, ও তো বোঝায় ওখানেই বুঝে গেছে। আপনি অনির্বাণ কৌস্তভকে নিয়ে বলবেন না, আপনি বলুন ডিসি নট কেন গিয়েছিলেন? কৌস্তভ প্লিজ, কৌস্তভ প্লিজ, এই প্রোগ্রামই বলেছি ডিসি নট কেন গিয়েছিলেন টাকার ফান্ড নিয়ে? ভিডিও আছে, ভিডিও ডিসি নট কেন গিয়েছিলেন টাকার ফান্ড নিয়ে? পরিষ্কার প্রশ্ন, শুনতে না পেলে অন্য বিষয়, শুনতে পেলে বলুন। আপনি জিজ্ঞাসা করেন উত্তরটা শুনুন। হ্যাঁ ইউডি বলুন, বলুন। ডেথ দু রকম, ন্যাচারাল আনন্যাচারাল। যে কোনো ক্ষেত্রে পুলিশ প্রথমে ইউডি কেসই ফাইল করে। আর যেখানে দেখা যাচ্ছে খুন হয়েছে সেখানে কি করে? যেখানে দেখা যাচ্ছে খুন হয়েছে সেখানে কি করে? 25টা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। ওনার কোনো আইডিয়া নেই হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ ইউডি কেস। সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, দর্শকদের সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আমি 200 থেকে 300 ইউডি কেস করেছি। ইউডি কেস একটা ডেড বডি পাওয়া যাচ্ছে চেনা, সেখানে বলছে ইউডি কেস হবে, আননেচারাল ডেড বলছে। আজকে একটা ডেড বডি পাওয়া যাচ্ছে, পরিচিত এক ডাক্তার, সেই ডাক্তারকে সে চেনে। আজকে রক্তাক্ত অবস্থায় সে আননেচারাল ডেড হয়। উনি কি কথা বলছে? আপনারা কেন আলাদা করছেন মানুষকে? ভুল ইনফরমেশন দিচ্ছে, টোটালি ভুল ইনফরমেশন দিচ্ছে। অভয়ার পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে ডিসি নর্থের বিরুদ্ধে, ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে? শোনাবো, শুনুন। তার মাই রক্তাক্ত অবস্থায় আননেচারাল। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাইতো ছিল, তখন ডিসি নট আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচার করছে। কারণটা কি? গরম হয়ে যায় জীবনে কোনদিন একটা ডেড বডি রাখেনি, মর্গে ঢোকেনি। বাবা কি বললেন? সরাসরি বলছেন এরা মিথ্যা কথা বলছেন। এরকম একটা পুলিশ সিস্টেম আমি জানি না আপনারা কি করে এই কথা বলেন। আপনারা আইনের কাজ করছি শোনাবেন, মানুষ এগুলো মানবে, মানুষ এগুলো মানবে। যেখানে 25টা ইনজুরি, টোটাল 9টা ইনজুরি বাইরে থেকে দেখা যাচ্ছে, সেখানে ইউডি আমি তো এই মামলায় আর্গুইং কাউন্সিল ছিলাম, যিনি বলছেন তাকে আমি কোনোদিন কোনো মামলা আর্গিউ করতেও দেখিনি। চিফের বক্তব্য ছিল, অনারেবল হাইকোর্টের চিফ জাস্টিস ইউডি কেসের পয়েন্টে রাজ্য সরকারকে যাতা বলেছে যে রাজ্য সরকার কি করে এখানে ইউডি কেস করলো এবং মামলা চলাকালীন নন প্র্যাকটিসিং অ্যাডভোকেটদের এই হচ্ছে সমস্যা। নন প্র্যাকটিসিং অ্যাডভোকেটদের একবার সৈকতের কাছে যাব। সৈকত, এক সেকেন্ড প্লিজ। এখানে যার ব্যক্তিগত না আমাকে সৈকতের কাছে যেতে হবে। অনির্বাণ প্লিজ, অনির্বাণ প্লিজ, আমি সৈকতের কাছে যাব। সৈকত, কোথাও গিয়ে কি রাজনীতির স্রোতে এই অভয়ার বিচার কোথাও গিয়ে এক হয়ে যাক বা কোথাও গিয়ে তালগোল পাকিয়ে যাওয়ার বা নিয়ে যাওয়ার, এই জায়গায় নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে? কারণ আমরা দেখেছি বামেদের তরফ থেকে একদিকে একরকম ভাবে ডিমান্ড করা হচ্ছে, কৌস্তভের তরফ থেকে আরেকটা কথা বলা হচ্ছে, কৌস্তভ আরেকটা দল করেন, সেই দলের তরফ থেকে একটা কথা বলা হচ্ছে। সব দিক থেকে সামনে রাজনীতিকে রেখে কি অভয়ার বিচারটাকে সরিয়ে দেওয়া হচ্ছে? না দেখো, প্রথমত হচ্ছে রাজনীতি করছেন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এই রাজ্যের শাসক দল। মাথাভাঙা থেকে শুরু করে বারাসাতের ঘটনা এবং বিভিন্ন জায়গায় সোনারপুরের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিসের গ্রাফিটি করলে, উই ওয়ান্ট জাস্টিসের দাবিতে বাচ্চা ছেলেমেয়েরা রাস্তায় নামলে কাদের অসুবিধা হয়। স্বাভাবিকভাবে এটা বুঝতে কোনো অসুবিধা থাকার কথা নয়। দেখুন, ওই দিন আরজি করের ঘটনা ঘটার শুরু থেকে লোকাল তৃণমূলের কাউন্সিলর, নামকরা তৃণমূলের একজন ডাক্তারবাবু, বিধায়ক নেতা, তাকে এখন মিসিং ডায়েরিতে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা তিনি থেকে শুরু করে অভিকবাবু থেকে, বিরূপাক্ষ থেকে শুরু করে যে তৃণমূল ছাত্র পরিষদের নামে ছোট বড় মাঝারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সব ভাইপোরা যারা ছাত্র নেতা সেজে মঞ্চে বসে থাকেন, তাদের যা ভূমিকা, কেউ ফরেন্সিক ডিপার্টমেন্টে ঢুকে গেছেন, চাকরি পেয়ে গেছেন, কেউ আবার MBBS পাস করে এগেজেটেড অফিসার হয়ে বসে রয়েছে। কথা আপনি বলছেন না, এই যে এতগুলোর বিষয় নাটের গুরু কিন্তু বারবার উঠে আসছে একজনের নাম, সন্দীপ ঘোষ। যে সন্দীপ ঘোষের একটার পর একটা দুর্নীতি সামনে আসছে, আর সেই সঙ্গে সামনে আসছে তার সম্পত্তির খতিয়ান। আজকেই আমরা দুপুরবেলা দেখাচ্ছিলাম ক্যানিংয়ে তার ভিলা, আরো সম্পত্তির খতিয়ান পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ দেখুন, এই
সন্দীপের আরও সম্পত্তির হদিশ পেল রিপাবলিক। বেলেঘাটায় সন্দীপের আরও একটি বাড়ির খোঁজ। বাড়ির গ্যারেজে রয়েছে বিলাসবহুল গাড়িও। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সৈকত রয়েছেন সরাসরি। সৈকত, একটার পর একটা সম্পত্তি এবং গাড়ি, আর কি কি রয়েছে এই সন্দীপের? দেখো, আর কি কি রয়েছে সেটারই খোঁজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে আজকে বেলেঘাটায় যে বাড়িতে ইডি আধিকারিকরা সকাল থেকে হানা দিয়েছেন, সেই বাড়িতে হানা চলছে এই সন্দীপের ঘনিষ্ঠ একজনের বাড়িতে, সুভাষ গ্রামে, তার বাড়িতে হানা দিয়েছে ইডি আধিকারিকরা এবং তাকে সঙ্গে নিয়ে ক্যানিংয়ের বাড়িতে, ক্যানিংয়ে সন্দীপ ঘোষ এবং তার স্ত্রীর নামে যে বিলাসবহুল ভিলা, সেই ভিলাতেও গেছিল ইডি। রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভলি আরও একটি বিগ ব্রেকিং, শহর কলকাতায় সন্দীপ ঘোষের আরও একটি সম্পত্তি। এই যে বাড়ি, এই বাড়ির একদম নিচের তলার যে ফ্ল্যাটটি এই মুহূর্তে তালাবন্ধ অবস্থায় রয়েছে, সেই ফ্ল্যাটটি সন্দীপ ঘোষের। এই বাড়ির যিনি মহিলা কর্মী, মহিলা কেয়ারটেকার যিনি রয়েছেন, তিনি রিপাবলিককে এক্সক্লুসিভ জানিয়েছেন যে এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের এই গ্রাউন্ড ফ্লোরের এই যে ঘর, এই রুমটি, এই ফ্ল্যাটটি সন্দীপ ঘোষের, এই মুহূর্তে তালাবন্ধ অবস্থায় রয়েছে। এবং শুধু তাই নয়, এই ফ্ল্যাটের মধ্যে একটি গ্যারেজ রয়েছে দেখা যাচ্ছে, সেই গ্যারেজটিতে দেখাবো। গ্যারেজে গাড়ি রয়েছে বলে জানা যাচ্ছে, গ্যারেজটার কিছুটা অংশ খোলা রয়েছে। গাড়ি কোনো কিছুরই কমতি নেই, বরং কমতি তো নেই, আরো কত আছে সেটাই বড় বিষয়। আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি, একটা গাড়ি রয়েছে, সেই গাড়ির নাম্বার প্লেটটিও দেখা যাচ্ছে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। বাড়ি, গাড়ি, ভিলা, একেবারে রিসর্টের মতো ভিলা। এবং তার মধ্যেই আরও যেটা দেখা যাচ্ছে, বেলেঘাটাতে আরও একটা বাড়ির খোঁজ। আমরা জানি না গোটা রাজ্য জুড়ে আর কত এদের এই সম্পত্তি রয়েছে এবং এই দুর্নীতির কিংপিন যারা, বা যারা সিন্ডিকেট, মেডিকেল সিন্ডিকেট এতদিন ধরে চালিয়ে গিয়েছে, তারা কি এই দুর্নীতির অর্থগুলো এভাবেই ব্যয় করেছেন? আমরা সত্যিই জানি না। এরপর আরও কি কি দেখতে হবে। ধন্যবাদ সৈকত। একদিকে এত দুর্নীতি, আর তার মধ্যে একজন কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসকের এভাবে ধর্ষিতা হয়ে খুন। তার মধ্যে থেকে প্রশ্ন উঠে আসছে, কিসের জন্য এত ধামাচাপা দেওয়ার চেষ্টা পুলিশের, হাসপাতালের, স্বাস্থ্য দপ্তরের? মুখ্যমন্ত্রী কি করছেন? এবং সব থেকে বড় কথা, কে কিভাবে দায় এড়াবেন সেই চেষ্টাটাই তো চালিয়ে যাচ্ছেন। বিচার কিভাবে আসবে, কিভাবে পুলিশ সিবিআই এর সঙ্গে সহযোগিতা করে বিচারের পথটা প্রশস্ত করবে, সেদিকে কারোর কোনো নজর নেই। আর সেই দিকটা আদৌ আমরা দেখতে পাবো কিনা আমরা সত্যিই জানি না। সোমবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, সেদিকে তো অবশ্যই তাকিয়ে থাকবে এবং তার আগে কি কি সূত্র মারফত জানা যায় সেই সমস্ত খবরের দিকেও নজর থাকবে। আজ সোজাসুজি স্বর্ণালীর ডিবেট এখানেই শেষ করছি, একটু পরেই ফিরে আসছি একটা বিরতির পর। সঙ্গে থাকুন।